৭১-এর যুদ্ধের পরে বাংলাদেশে সংবিধান করতে যিনি বসছিলেন, যাকে আসলে প্রধানত দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি আসলে ৭১-এর যুদ্ধটার সময় বাংলাদেশে ছিলেন না। এইবার আসলে বিএনপি যাকে সংসদে এবং তার আগে ঐক্য কমিশনে আসলে এই সাংবিধানিক বিষয়গুলি সমাধান করার জন্য যাকে প্রতিনিধি হিসেবে দিচ্ছে, উনি আসলে বাংলাদেশের এই অভ্যুত্থান দেখে নেই, উনি আসলে আবু সাইদের দাঁড়ানো দেখে নেই। আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি, ৭১-এর যুদ্ধের পরে বাংলাদেশে সংবিধান করতে যিনি বসছিলেন, যাকে আসলে প্রধানত দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি আসলে ৭১-এর যুদ্ধটার সময় বাংলাদেশে ছিলেন না। তিনি এখানকার রক্তাক্ত প্রতিরোধটা আসলে দেখেন নাই, মানুষের ত্যাগ তিতিক্ষা দেখেন নাই। দুর্ভাগ্য হচ্ছে আবারও কাকতালীয়ভাবেই হইতে পারে, এইবার আসলে বিএনপি যাকে সংসদে এবং তার আগে ঐক্য কমিশনে আসলে এই সাংবিধানিক বিষয়গুলি সমাধান করার জন্য যাকে প্রতিনিধি হিসেবে দিচ্ছে, উনি আসলে বাংলাদেশের এই অভ্যুত্থান দেখে নেই, উনি আসলে আবু সাইদের দাঁড়ানো দেখে নেই, উনি আসলে মুগ্ধদের দেখে নেই, উনি রিয়া গুপ্তদের দেখে নেই, উনি আমি গুলি খাইছিলাম কোন পরিস্থিতির মধ্যে এটা দেখে নেই। মানে আমরা যে এই লড়াইয়ে ছিলাম, এই লড়াই তো আমাদের জীবন বাজি রেখে আমরা নামছিলাম। তো সেই লড়াইয়ের একটা লক্ষ্য ছিল যে আর কোনো একজন শাসক শেখ হাসিনা হবে না, এই রক্ত দেওয়ার জন্য শেষ রক্ত দেওয়া হয়, আমার আরেকটা সন্তান আরেকবার একই দাবিতে আবার মারা যাবে এটা। কিন্তু যখন আসলে তর্কটা এই জায়গায় চলে আসে যে এটা বৈধ কি বৈধ না, এই সাংবিধানিক পরিবর্তন সাংবিধানিক পথে হবে কি না, এটা আশ্চর্য, মানে হাস্যাস্পদ একটা তর্ক। মানে আপনি বাংলাদেশের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার আনছিলেন, তত্ত্বাবধায়ক সরকার কি সংবিধানের মধ্যে আগে থেকে লেখা ছিল নাকি? আপনি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করে নতুন ধরনের একটা বন্দোবস্ত করবেন, এইখানে কি আপনার সংবিধানের মধ্যে থাকবে যে আপনার সংস্কার পরিষদ? ছোট করে অ্যাডভোকেট হাসনাত কাইম যদি উত্তরটা দেন আমাকে, যে দর্শকদের উদ্দেশ্যে, যে এই যে সরকারের নির্বাচনের আগে এক ধরনের অবস্থান, আপনি বলছিলেন যে আপনাদের সাথে একসাথে এই ঐক্যমত্য কমিশনের সময় বিভিন্ন বিষয়ে একমত হয়েছিলেন, এবং এখন অবস্থানের পরিবর্তন আর বিরোধী দলের রাজপথে নামার কথা বলা হচ্ছে, 11 দলীয় জোটের রাজপথে নামার কথা বলা হচ্ছে। এই দুই দলের অবস্থান বিবেচনা করলে আপনার এখন কি মনে হচ্ছে আসলে এর ভবিষ্যৎ কি? সংসদে দ্বন্দ্ব কবে থামবে? না, আমি আসলে দুঃখিত, দুই পাশে আমার দুইজন আসলে দুই দলের দুই নেতা আছে। আমার কাছে মনে হচ্ছে না যে ওনারা দলীয় স্বার্থের বাইরে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় সংকটটা নিরসনের জন্য জাতীয় স্বার্থে কোনো পদক্ষেপ নিচ্ছেন। ও 11 দলের জায়গাটা যদি আমি বলি, জামাত ইসলামীকে তো আমি ওই সময় ফেস করছি। তো জামাত ইসলামী তো 5 তারিখের আগে পর্যন্ত কোনোভাবেই সংস্কার একটা রাজনৈতিক প্রকল্প হইতে পারে এটা তো সে কোনোদিন চিন্তাও করে নাই, কোনোদিন বিশ্বাসও করে নাই, এন্ডোর্সও করে নাই। 5 তারিখের পরে এরা যখন, এদের ছেলেমেয়েরা যখন আসলে সংস্কারের পক্ষে দাঁড়াইছে, জামাত ইসলাম এটা কৌশলগত কারণে মনে করছে যে এদের সাথে থাকতে হবে, এদেরকে কবজা করতে হবে। আর এরা যারা 31 দফায় আমাদের সাথে ছিল, এরা যেহেতু এটাকে জামাত এবং এরা যেহেতু এটাকে আসলে আঁকড়ে ধরছে, ওনারা যথাসম্ভব পিছন দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। প্রত্যেকে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে জাতির যে আকাঙ্ক্ষা এটার কাছ থেকে সরে গেছে। এখন 11 দল হচ্ছে বিএনপির সাথে বিরোধিতার জায়গা হিসেবে সংস্কারকে ব্যবহার করে, সংস্কারের জন্য বিএনপির বিরোধিতা করে, এটা আমার মনে হয় না। কারণ আমি জামাত ইসলামীকে সংস্কারের প্রশ্নে ঐকমত্য কমিশনে অনেক ধরনের অসঙ্গতিপূর্ণ আচরণ করতে দেখছি। আলোচনার টেবিল রেখে তারা আসলে আন্দোলন করতে চলে গেছে, আলোচনার টেবিল রেখে ঐকমত্য কমিশন রেখে ওরা রাজপথের হুমকি দিচ্ছে, এবং এটাকে এনসিপি তখন আসলে বিরোধিতা করছে, এনসিপির সাথে ঐক্য করছে, এনসিপিকে ট্র্যাপ করে তাদেরকে রাজপথে নামাইতে চাইছে, এনসিপি নামে নাই। পরবর্তীকালে আসলে তারা এখন যখন আসলে সংসদীয় রাজনীতির মধ্যে ঢুকছে, ভাই যেটা বলতেছিলেন, আমাদের দুর্ভাগ্য যে আমরা এটাকে মেনে নিতে পারিনি। আমরা নীতিগত জায়গাটাকে ছেড়ে কেবলমাত্র ওনাদের সাথে একটা আসন পাবো কিংবা ট্রেজারি বেঞ্চে যাব, এই লোভে আসলে রাজনীতিটাকে বিসর্জন দিতে পারিনি।